পাবলিক ফিনান্স, সেটার কিছু গ্রামার আছে। এইটা কি এক ধরনের পপুলিজমের প্রকাশ? 9,38,000 কোটি টাকার বাজেট খুব একটা বেশি নয়। যে বাজেটটা খরচ হয় সেই বাজেটটাও কি আসলে ঠিকঠাক মতো খরচ হয়? একটা পাবলিক এন্টারপ্রাইজের বাজেট থাকে 70,000 কোটি টাকা। এই ফ্লগুলো মিটিগেট করার জন্য কি সরকারের আগ্রহ সেই অনুপাতে দেখেন? টাকাটা বাজারে যেত, মূল্যস্ফীতিতে অবদান রাখতো, দুর্নীতির মাধ্যমে টাকাটা বেরিয়ে যেত। টাকাই যদি না থাকে তাহলে টাকাটা খরচ করবে কোত্থেকে সরকার? শুধু 825 কোটি টাকা কেন, 8,250 কোটি টাকা বরাদ্দ দিয়েও বাঙালির সংস্কৃতিকে রক্ষা করতে পারবো না। মহামান্য রাষ্ট্রপতি ফোন করেছেন তার এলাকার একটা লোককে মওকুফ করে দেওয়ার জন্য। 2,43,000 কোটি টাকার ঘাটতি নিয়ে 6,95,000 কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করল সরকার। এই বাজেট দিয়ে চলবে আগামী 1 বছর। বাংলাদেশ অর্থনীতির বিবেচনায় সেই বাজেটের কেমন দাঁড়ালো আকার এবং সামনের দিনে অর্থনীতি বা কোন দিকে চলবে তাই নিয়ে একটু আলাপ করতে চাই। পডকাস্ট কথা চলুক আমাদের আজকের অতিথি অর্থনীতি বিশ্লেষক এবং ফাইন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেডের চেয়ারম্যান জনাব মামুন রশিদ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। 9,38,000 কোটি টাকার বাজেট, প্রতি বছরই বাজেটের এই আকার বাড়ে এবং বলা হয় রেকর্ড ব্রেকিং বাজেট, কিন্তু সারা বছর ধরে বাজেটে নানান রকম সমালোচনা আমরা দেখি। নিকট অতীতে কবে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে সেটাও মনে করা খুব দুষ্কর। এই যে ডাউস আকৃতির বাজেট প্রতি বছর ঘোষণা করা হয় এবং প্রতি বছরই যে লক্ষ্যমাত্রার অনেক পেছনে পড়ে থাকে বাস্তবতা, এইটা কি এক ধরনের পপুলিজমের প্রকাশ? ইয়েস অ্যান্ড নো। ইয়েসটা হচ্ছে যে নতুন নতুন সরকার আসে এবং আগের সরকারের তুলনায় কিংবা সরকারের পিছনে তো একটা সরকার থাকে, যারা সরকারের কর্মকর্তারা, অর্থ মন্ত্রণালয়, এনবিআর, তারা একটু পারফরমেন্স দেখাতে চায়। সো আমি যদি আপনার আগে এনবিআর চেয়ারম্যান হতাম সাহেব কিংবা আপনার পরে, তা আমি তো চাইতাম আপনাকে যাতে আমি ছাড়িয়ে যেতে পারি। এটা একটা বিবেচনা। সেম ইজ উইথ আদার আর্নিং ইনস্টিটিউশনস অফ দ্য গভর্নমেন্ট অর অর্গানস অফ দ্য গভর্নমেন্ট। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে জনসংখ্যার পরিমাণ বাড়ে, অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ বাড়ে, সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি যদি ব্যাক ক্যালকুলেশন করে বাজেট করি, আমার কিন্তু আসলে সময় পরম্পরায় কিংবা বছরান্তে বাড়ারই কথা। এক। দ্বিতীয় হচ্ছে আরও কিছু অঙ্ক মেনে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করা হয়। আমরা অর্থনীতিতে পড়েছিলাম মাসগ্রেভের পাবলিক ফিনান্স, সেটার কিছু গ্রামার আছে। তো সে গ্রামারগুলো হচ্ছে কি যে আমি জিডিপির কত অংশ আমি ব্যয় করব গ্রোথকে প্রপেল করার জন্য কিংবা সরকারের পরিচালনগত এই এক্সপেন্ডিচারটাকে, অপারেটিং এক্সপেন্ডিচারটাকে ম্যানেজ করার জন্য। সেই জিডিপির তুলনায় সেই ক্ষেত্রে আমি বলবো যে 9,38,000 কোটি টাকার বাজেট খুব একটা বেশি নয়। 68 লক্ষ কোটি টাকার উপরে আমাদের জিডিপি, যেটা $518 বিলিয়ন বলে অনুমিত হয়েছে। আরেকটি যদি চিন্তা করি যে সরকারের বেশিরভাগ টাকা চলে যাচ্ছে, প্রায় 74% উপরে টাকা চলে যাচ্ছে এই বাজেটের সরকারকে চালানোর জন্য। তো সরকারকে চালানোর জন্য এখন আপনি বলতে পারেন একটা সরকারকে চালানোর একটা জিনিস হচ্ছে বেতন কিংবা পরিচালনাগত ব্যয়, যানবাহন, বিদেশ ভ্রমণ, স্থানীয়ভাবে ভ্রমণ, অন্য স্বাস্থ্যসেবা সরকারি কর্মকর্তাদের। সেইখানে একটা হচ্ছে ওইটাও দিনান্তে বাড়ানোর কথা, 10 বছর যাবৎ বাড়ছে না, কমিশন গঠন করা হয়েছিল। আরেকটু হচ্ছে সরকারের আসলে আকাঙ্ক্ষিত আকার কতটুকু হওয়া উচিত। তো আমাদের পুরো আয়ের যেহেতু বিরাট একটা টাকা চলে যায় সরকার চালাতেই, সেইখানে সরকারকে অপটিমাইজ না করে আমরা আসলে বাজেট দিয়ে যে খুব একটা আকাঙ্ক্ষিত ফলাফল আসবে, যেটা নাকি আপনি ভিজিবল ইম্প্যাক্ট বলে, যেটাকে অর্থনীতির ভাষায় এডিপির যে বাস্তবায়নের মাধ্যমে আমরা যে একটা সত্যিকার অর্থেই অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাব, সেটা আসলে পরবর্তীকালে আলটিমেটলি পরাভূত হয়। আর লাস্ট লাইনটা হচ্ছে কি,
ওই যে বললাম সরকারের পেছনের সরকারের আকাঙ্ক্ষা, সেখানে সরকারি কর্মকর্তা যারা বাজেট প্রণয়ন এবং বাস্তবায়নের সাথে জড়িত থাকে তারা ধরে নেয় আগের বছরের তুলনায় আমার আয় যদি একটু বাড়ে আর আমার যদি গুণগত মান বজায় রেখে 3টা 5টা 10টা প্রজেক্টও করতে পারি, আমি তো আগের বছর থেকে ভালো। আর অ্যাজ লং অ্যাজ আপনি বাজেট ডেফিসিট 5-এর নিচে রাখতে পারে, দে আর ওকে, দে থিঙ্ক দে আর ওকে। আপনার মনে আছে অবশ্যই ডক্টর আকবর আলী খান, প্রয়াত অত্যন্ত নামী একজন ডিফাইনিং ক্যারেক্টার ইন কান্ট্রিজ পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অ্যান্ড হি ওয়াজ অলসো এ পাবলিক ইন্টেলেকচুয়াল। উনি নাসির উদ্দিন হোজ্জাকে খুব পছন্দ করতেন। তো উনি নাসির উদ্দিন হোজ্জার এই বইতে উদ্ধৃতি, ওনার নিজের বইতে উদ্ধৃতি দিয়েছেন যে অনেকটা হাস্যোচ্ছলে যে আমাদের মোটামুটি দেখা যায় কি আলটিমেটলি বাজেট ডেফিসিট 5-এর নিচেই থাকে, এখান থেকে কম হয়, ওখানে একটু বেশি খরচ হয়, এখানে পারে না, ওখানে আবার অডিট আপত্তি থাকে, মিলা অ্যাজ লং এজ ইট ইজ উইদিন 5% দ্যার ওকে। মানে সরকারের শুরুর দিকে যে কল্যাণকর একটা চিন্তা থাকে, কল্যাণ করার জন্য জনগণকে ইনক্লুসিভ বাজেট, ইনক্লুসিভ গ্রোথ, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সেগুলো পরবর্তীকালে খুব একটা কার্যকরভাবে প্রমাণিত হয় না। মানে এই যে বাজেট খরচ করার জন্য আপনি যেটা বললেন, কল্যাণ রাষ্ট্রের দিকে যাওয়ার, মানবিক রাষ্ট্র কিংবা কল্যাণ করার জন্য যে পরিকল্পনা সেটি শেষের দিকে থাকে না, যে বাজেটটা খরচ হয় সেই বাজেটটাও কি আসলে ঠিকঠাক মতো খরচ হয়? আমরা শুনি কর প্রশাসন ঠিকমতো কাজ করে না, দুর্নীতির একটা বড় বিষয় আছে, অর্থ পাচার, লুট করে ফেলা, খেলাপি ঋণ। এই ঘটনাগুলো যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে কি এই বাজেট দিয়েই আউটপুট আরও অনেক বেশি আসতো না? অবশ্যই অবশ্যই। আপনাকে বলি, যখন আমরা একটা ব্যবস্থা, আপনি জানেন পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি অন পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট, সেখানে প্রচুর হাজার হাজার অডিট আপত্তি সরকারি প্রতিষ্ঠানের, এবং এইটা ভাঙার কোনো পথ পাওয়া যায়নি। আমরা বিগত সরকারের সময় পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি অন পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফিসের সাথে অনেকগুলো বিশ্বব্যাংকে নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছিলাম। আপনি জানেন কিনা জানি না, আমরা বলেছিলাম যে 10,000 কোটি টাকার বেশি যে সমস্ত পাবলিক এন্টারপ্রাইজ, পাবলিক ইনস্টিটিউশন খরচ করে, লাইক বিপিসি, পেট্রোবাংলা, এরকম প্রতিষ্ঠানগুলা, তাদের অডিটটা পর্যন্ত আমরা করাতে পারলাম না, কারণ নিয়ম নাই। ওই যে PO 27 স্বাধীনতার পরপর 54 বছর পর এটা চেঞ্জ করতে পারিনি আমরা। সুতরাং প্রচুর অডিট পেন্ডিং আছে। তো আপনার যে দুর্নীতি হয়েছে, প্রচুর ইন্টারনাল অডিটাররা গিয়ে নিজেদের অফিসের ইন্টারনাল অডিটার গিয়ে অবজেকশন দিয়েছে। এক্সটার্নাল অডিট তো হয়ই না, 3, 4, 5 বছর পিছিয়ে আছে এই সমস্ত বৃহৎ এক্সপেন্ডিচার ধর্মী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর। সেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা কিংবা নৈতিকতা কিংবা সামাজিক অবক্ষয়কে এড়িয়ে যাওয়া, এগুলো তো আমরা প্রমাণ দিতে পারি নাই। কারণ এত অডিট আপত্তি, এত বেশি অপচয়। আপনি চিন্তা করেন, যদি একটা পাবলিক এন্টারপ্রাইজের বাজেট থাকে 70,000 কোটি টাকা, তার যদি আপনি ইজিলি কিন্তু আপনি অপটিমাইজেশন করে, আপনি প্রকিউরমেন্ট অপটিমাইজ করে, প্রকিউরমেন্ট ডিসিপ্লিন মেনে, প্রোটোকলগুলো মেনটেন করে আপনি কিন্তু 5-7% টাকা বাঁচিয়ে ফেলতে পারেন। আমরা যে কোনো প্রকল্পে আমরা দেখেছি, জাপানিজ অর্থায়নের প্রকল্পগুলা, আমি বিশেষভাবে আপনাকে বলতে পারি কর্ণফুলী ফার্টিলাইজার, তারপরে আপনাকে বলতে পারি এই যে মেঘনা সেতু, তারপরে হচ্ছে গোমতী সেতু। আমরা শুধুমাত্র জাপানিজ কন্ট্রাক্টররা আগে সম্পাদন করেছে তা না, তারা কিন্তু 10% পর্যন্ত, 11% পর্যন্ত ওই খরচ বাঁচিয়ে ফেলেছে, টাকা বাঁচিয়ে ফেলেছে। আমরা তার অর্ধেকও যদি বাঁচাতে পারতাম, আমাদের কিন্তু আরও বেশ কয়েকটা হসপিটাল তৈরি করতে পারতাম। কিন্তু জবাবদিহিতা নাই বলে অডিট আপত্তির মীমাংসা হচ্ছে না, নিষ্পন্ন হচ্ছে না, কিংবা সময় অডিট হচ্ছে না, কিংবা পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কমিটি, এক্সপেন্ডিচার কমিটি, মহান জাতীয় সংসদের, তারা ঠিকভাবে কাজ করতে পারছে না, তাদের নজরদারিতে আনা যাচ্ছে না জিনিসগুলোকে, সরকারি কর্মকর্তাদেরকে, প্রকল্প পরিচালকদেরকে জবাবদিহিতার মধ্যে আনা যাচ্ছে না, সেটা তো রয়েছেই। যে ফ্লগুলোর কথা আপনি বললেন, বাজেট আগের বছরের চেয়ে বেশি করার কিংবা বরাদ্দ বাড়ানোর, খাতওয়ারি বিভিন্ন সংস্কার করার মধ্যে যতটা আগ্রহ দেখা যায় সরকারের, এই ফ্লগুলো মিটিগেট করার জন্য কি সরকারের আগ্রহ সেই অনুপাতে দেখেন? এইটা দেখি এবং দেখি না।
দেখি কেন? কারণ বিশ্বব্যাংক যেহেতু একটা বিরাট ভূমিকা পালন করে তথা দাতা গোষ্ঠী, বাংলাদেশের মতো দেশগুলোর বাজেট প্রণয়ন এবং বাজেট বাস্তবায়ন প্রক্রিয়ায় সেই ক্ষেত্রে আপনি জানেন শর্তযুক্ত টাকা নেই আমরা, এটা ধার দেনা হোক আর অনুদান হোক। তো সেই ক্ষেত্রে আমাদের ন্যূনতম একটা মানে জবাবদিহিতা, স্বচ্ছতা মেনটেন করতে হয় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে একটা বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে অত্যন্ত ভালো প্রকল্প হয়েছে। সেই প্রকল্পে আমরা আইবাস প্লাস প্লাস, সেটা সেই ক্ষেত্রে কম্পোর্টলেন অডিটর জেনারেল এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ মিলে যে বাজেটের টাকা কোথায় যাচ্ছে, কোন মন্ত্রণালয়ে যাচ্ছে, কিভাবে ব্যয়িত হচ্ছে উপজেলা লেভেল পর্যন্ত তারা একটা নজরদারিতে এনে ফেলেছে। তো এটা হচ্ছে একটা উন্নয়ন ঘটেছে গেল প্রায় ধরেন 8-10 বছরে। আরেকটা উন্নতি আমরা কিছুটা ঘটিয়েছি, খুব এটা ঘটাতে পারিনি রাজনৈতিক সরকারের সময়, সেটা হচ্ছে থোক বরাদ্দ। এই যে যথেচ্ছাভাবে থোক বরাদ্দ দেওয়া হতো 300 জন এমপিকে তথা 350 জন এমপিকে। তো সেই ক্ষেত্রে তারা 3 কোটি টাকা করে তারা অকাজের টাকাটা ব্যয় করতেন। টাকাটা বাজারে যেত, মূল্যস্ফীতিতে অবদান রাখতো, দুর্নীতির মাধ্যমে টাকাটা বেরিয়ে যেত। তো এইবার একটা ভালো লেগেছে, এইবারও আলোচনা চলছিল থোক বরাদ্দের, একদম লাস্ট মুহূর্তে এসে 72 ঘন্টা আগে মাননীয় প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন, কঠোর সিদ্ধান্ত, মানে বুকে পাথর বাঁধার সিদ্ধান্ত আমার মনে হয় ওনার জন্য, যে এই থোক বরাদ্দ বলতে কিছু থাকবে না, ওই মন্ত্রীদের বিশেষ বৃদ্ধি বরাদ্দ সেইটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে ব্যয়িত হবে। এটা একটা আমি মনে করি ওয়ান স্টেপ ফরওয়ার্ড আর কি। ওভারনাইট তো কোনো, এখানে তো আমলাতন্ত্র নির্ভরশীল বাজেট। আমাদের 20 বছর পরে একটি সরকার এসেছে, তাদেরকে তো সময় দিতে হবে। 3 মাস ইজ নাথিং টু আন্ডারস্ট্যান্ড দ্য পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আর্কিটেকচার, এটা তাদের প্রতি অবিচারও করা হয়। সো 3 মাসের মধ্যে বাজেট দিতে হবে, কারণ বাজেট কিংবা অর্থনৈতিক ব্যবস্থাপনা কিংবা রাষ্ট্র ব্যবস্থাপনাকে আরেকটা বলা হয়, আমরা যারা অর্থনীতি পড়েছি আমাদের টিচাররা আমাদের পড়াতেন যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়েদার ইউ লাইক ইট অর নট, এটা আপনার কিন্তু ফানেল ওপেন। সো এই কারণে যে কিছুটাও যদি আমরা দুর্নীতি, বিশেষ করে অপচয় এবং অপটিমাইজেশন, আমার এটা কেনার জন্য আপনার ওইটা কেনার জন্য কত টাকা দরকার, সেখানে টেন্ডার প্রসেসকে স্বচ্ছ করে, প্রকল্প পরিচালক নিয়োগকে আরও দক্ষ করে, প্রকল্প ব্যবস্থাপনাকে আরও দক্ষ করে, সক্ষম করে আমরা যদি প্রত্যেকটা প্রকল্পর আগে ভাবি, আমি মাননীয় অর্থমন্ত্রী একটা কথা বলতে চাই, প্রাক বাজেট আলোচনা যেটাকে আমরা বলি প্রি টেক অফ ডিসকাশন টু কিক অফ দ্য বাজেট প্রসেস, সেখানে মাননীয় অর্থমন্ত্রী কিন্তু আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে তুমি বলো, অনেকদিন যাবৎ প্রকল্প ব্যবস্থাপনার সাথে জড়িত, যে আমাদের প্রকল্প আমরা 300 কোটি টাকার প্রকল্প হোক আর 30,000 কোটি টাকার প্রকল্প হোক, পরবর্তীকালে প্রকল্পের মাঝপথে গিয়ে ভাবি যে আসলে প্রকল্প পরিকল্পনাটা ভালো ছিল না, প্রকল্পের ব্যয় বরাদ্দ ঠিক ছিল না, কিংবা প্রকল্পের মানে পরিসমাপ্তিতে প্রকল্পের আকাঙ্ক্ষিত ফল আমরা পাইনি। তো সুতরাং প্রকল্প ভিত্তিক, যেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের বিষয়, আপনার প্রশ্নের উত্তরে বলতে হয় সেই পরিকল্পনা মন্ত্রণালয়কেও প্রকল্প প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন পরিবীক্ষণ এবং প্রকল্প বাস্তবায়নের পরে ইমপ্যাক্ট অ্যানালাইসিস, যে কী লাভ হলো আমাদের, উপকারভোগীরা উপকারটা পেল কিনা, এই ধরনের একটা আর্কিটেকচারাল চেঞ্জ আনতে হবে পরিকল্পনা মন্ত্রণালয়ও। এতক্ষণ যে আলোচনা করলাম তার বিবেচনায় এইবারের বাজেটকে যদি আপনি বিশ্লেষণ করেন মোটা দাগে, তাহলে কি দেখেন? এই বাজেটে সব মানে মাননীয় অর্থমন্ত্রীর কথাই বলতে হয় যে ওনারা উচ্চাভিলাষী ছিলেন, কারণ ওনারা মনে করেন গেল 20 বছরে সাধারণ জনগণ তারা বঞ্চিত হয়েছে। সাধারণ জনগণের প্রতি, এটা স্লোগানের জন্য হোক, নির্বাচনী ইশতেহারে বলা হোক, তারা মনে করে জনগণ আরও ডিজার্ভ করতো, যেটা আমি মনে করি। তো সেই ক্ষেত্রে তারা মনে করছে যে আমরা একটা উচ্চাভিলাষী বাজেট নেই, আমরা আস্তে আস্তে দক্ষ হব, আর 3 মাসের মধ্যে তখন আমরা চেষ্টা করব অপচয় রোধ করতে, লিকেজ কমাতে কিংবা দুর্নীতি কমাতে, সেই ক্ষেত্রে এবং ডিসিপ্লিন আনতে বাজেটারি ম্যানেজমেন্টের জন্য তারা এটা এই জন্য উচ্চাভিলাষী হচ্ছে। দ্বিতীয় হচ্ছে তারা কিছুটা হুচট খেয়েছে IMF-এর কাছে, বাংলাদেশের কান্ট্রি রিস্ক একটু ডাউন হয়ে গেছে, এই জন্য গ্রোথ ক্যাপিটাল আনাটা একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে। তারা মনে করছে এই যে লিকেজ কমানো, ওয়েস্টেজ কমানো,
করাপশন কমানো, সরকারের এফিসিয়েন্সি বাড়িয়ে তারা যদি একটু প্রমাণ দিতে পারে, তারা যে 1,16,000 কোটি টাকা বিদেশি সূত্র থেকে আনবে, তারা পেরে যাবে। বাই চান্স যদি না পারে, তখন কিন্তু ভেরি চ্যালেঞ্জিং হয়ে যাবে যে 1,27,000 কোটি টাকা তারা যে সরকারি সূত্র থেকে নিবে, মানে স্থানীয় সূত্র থেকে, সেইটা যদি বিদেশ থেকে না পায়, তখন কিন্তু দেশ থেকে নিতে হবে। দেশ থেকে নিলে দুইটা আঘাতের সম্ভাবনা আছে। একটা আঘাত হচ্ছে এমনিতে আমাদের প্রচুর ব্যাড লোন, আপনি বলেছেন শুরুতে খেলাপি ঋণ, প্রায় 35% খেলাপি ঋণ মোট ঋণের, 18 লক্ষ কোটি টাকা ঋণের। তো সেই ক্ষেত্রে আরও আছে, আমরা যারা রিশিডিউল করেছি 3 লক্ষ কোটি টাকা প্রায়, তার সাথে আরও রয়েছে যারা আমরা রিটার্ন অফ করেছি আরও 2 লক্ষ টাকা, মানে 18 লক্ষ কোটি টাকার 10 লক্ষ কোটি টাকায় কিন্তু আসলে প্রোডাক্টিভ খাতে আর নাই। তো সেই ক্ষেত্রে আমার অর্থনীতিকে যদি চাঙ্গা করতে হয়, বিনিয়োগকে যদি আরও বিস্ফোরিত করতে হয়, প্রস্ফুটিত করতে হয়, তাহলে তো আমার টাকা লাগবে। তো টাকা যদি বিদেশ থেকে না পাই, দেশ থেকে যদি নেই, আমার ক্রাউডিং আউট ইফেক্ট হয়ে যাবে। সরকার যদি ব্যক্তি সেক্টরের, ব্যক্তি খাতের প্রতিযোগী হয়ে ওঠে, তাহলে কিন্তু সমস্যা আছে ভাই। আর তার থেকেও আরও খারাপ কথা হচ্ছে, তারপরে যদি বিশ্বব্যাংক কিংবা IMF বাধা দেয় যে এত টাকা নিচ্ছ কেন, তুমি কেন ব্যক্তি খাতকে বঞ্চিত করছো, তুমি কেন SME-কে বঞ্চিত করছো, তুমি কেন ক্ষুদ্র উদ্যোক্তাদের বঞ্চিত করছো, তখন যদি সরকার যে নোট প্রিন্টিংয়ের দিকে চলে যায়, সিকিউরিটি প্রিন্টিং প্রেসে, তখন যেইটা সরকার ঘোষণা দিয়েছে, তাদের দুইটা মূল লক্ষ্য, একটা হচ্ছে মূল্যস্ফীতি কমানো, অত্যাচার থেকে সাধারণ মানুষকে বাঁচানো, যেটা সঙ্গত কারণে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী, আরেকটা হচ্ছে বিনিয়োগকে এগিয়ে নিয়ে যাওয়া। তো বিনিয়োগ তো এগোবে না, বিনিয়োগ না এগুলে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না এগুলে, যেটা অত্যন্ত মরম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটা পেট সেন্টেন্স ছিল, কর্মসংস্থান, বিনিয়োগ, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচন, ওই সাইকেলটা কাজ করবে না। তাইলে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যেটা চাচ্ছেন সেটা হবে না। বিনিয়োগ যদি না হয়, কর্মসংস্থান যদি না হয়, তাহলে তো টাকার যোগান তৈরি হবে না। টাকার যোগান না তৈরি হলে সেই সাইকেলে আবার বিনিয়োগটা আসবে কিভাবে? মানে টাকাই যদি না থাকে, তাহলে টাকাটা খরচ করবে কোত্থেকে সরকার? এই যে একটা ডাউস আকৃতির খরচ করার পরিকল্পনা নিয়েছে, ওই তো বললাম সর্বশেষ বিষয় হচ্ছে টাকা প্রিন্ট করা। সেই ক্ষেত্রে তো মূল্যস্ফীতি আবার বাড়বে, অবশ্যই মূল্যস্ফীতি বাড়বে, তারপরে জনগণ চাকরিচ্যুত হবে। আমাদের এখন যে দুইটা পিলার, একটা পিলার হচ্ছে আমাদের বৈদেশিক রেমিটেন্স, বিদেশ থেকে প্রবাসী আয়, আরেকটা হচ্ছে এক্সপোর্ট। এই কারণে আমাদেরকে এই দুইটা জায়গাকে প্রচণ্ডভাবে উৎসাহিত রাখতে হবে এবং এটার ম্যানেজমেন্টটাকে ভালো করতে হবে। আর অভ্যন্তরীণ সুশাসন, রাজনৈতিক সুশাসন নিশ্চিত না করা গেলে বাংলাদেশের বর্তমানে যে কান্ট্রি রিস্ক রেটিং, এই অবস্থায় আন্তর্জাতিক পুঁজি বাংলাদেশে ঢুকবে না, আন্তর্জাতিক প্রাইভেট ক্যাপিটাল, গ্রোথ ক্যাপিটাল বাংলাদেশে ঢুকবে না। সেই ক্ষেত্রে সুশাসনের অভাব যদি মানে প্রকট হয়ে যায়, তখন ইন্টারন্যাশনাল ডোনার কমিউনিটিও টাকা দিবে না, বিশেষ করে IMF। সেটা টাকাটা না দিলে, টাকাটা যে মারাত্মক বেশি তা না, কিন্তু একটা রং মেসেজ চলে যাবে ইন্টারন্যাশনাল এইড কমিউনিটির কাছে যে বাংলাদেশ ইজ নট ওয়ার্থ ইনভেস্টিং। সেইটা আমাদের ক্ষতি হবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যেটা ধরেছেন, ইট ইজ টু আর্লি টু কমেন্ট। 3 মাস মাত্র হয়েছে, আগামী 6 মাসের মধ্যে তাদেরকে সরকারকে ডিসিপ্লিন করা, পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্টকে আরও সুন্দর করা এবং গ্রোথকে, চাকাকে এগিয়ে নিয়ে যাওয়া উইদাউট ক্রিয়েটিং টু মাচ অফ টর্চার ফর দ্য কমন পিপল, সেটা তাদের লক্ষ্য হবে। সেই ক্ষেত্রে কিছুটা আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অন্তত অনেক মন্ত্রীরা কিন্তু খুব চাপে আছে। সকাল 9টা অফিসে যেতে হয়, রাত 10টা, 11টা, 12টা বাজে এবং তাদেরকে জবাবদিহিতার আন্ডারে আনা হচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রেসকে বেশ স্বাধীনতা দিয়েছেন, আমরা অন্তত দেখেছি, মাইনাস দ্য সোশ্যাল মিডিয়া। মানে ভেরি ভেরি স্যাড আর কি। যদিও যেহেতু আমাদের ফেসবুকের এখানে অফিস নাই, আমরা কিছু করতেও পারছি না, ফেসবুক ক্লিনিংটাও করতে পারছে না, ওই নেগেটিভ সোশ্যাল মিডিয়াটা ছাড়া বাকি তো একটা আস্তে আস্তে 3 মাসের মধ্যে কিছুটা হলে জবাবদিহিতা উনি আনার চেষ্টা করেছেন। লেটস হোপ এন্ড সি। এই যে রাজস্ব আয়ের এক ধরনের সংখ্যা থাকার পরও ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো বেশ কিছু গ্র্যান্ট সরকার ঘোষণা করেছে, এটি নিঃসন্দেহে দরিদ্র মানুষের জন্য একটা সুখবর। কিন্তু এই টাকাটা খরচ করা এক ধরনের কি বিলাসিতাও মনে হয়? কারণ
আমার মূল জায়গায় টাকা খরচ করারই আয় আমি সঙ্গতি পূরণ করতে পারছি না, সেইখানে এই টাকাগুলো আমি আবার- সেইখানে পরিকল্পনা কমিশন এবং আমাদের অর্থ পরিকল্পনা উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর ওনাদের যে পরিকল্পনা আমি জানতে পেরেছি, ওনারা জানেন, আগে স্টাডি হয়েছে পরিকল্পনা কমিশনে, যে আমাদের যে সামাজিক সুরক্ষা বেষ্টনী, ওখানের মধ্যে অনেক বিগত সরকারের সময় অনেক ফেক নেম, মৃত ব্যক্তির নাম আছে, অনেক টাকা অপচয় হতো। সেখান থেকে ওনারা যদি বাঁচাতে পারেন, আর কিছুটা টাকা ওনারা চেষ্টা করছেন যে অন্য জায়গার থেকে এফিসিয়েন্সির মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে ডাইভার্ট করে আনা। তো আর তৃতীয়টা হচ্ছে জাতিসংঘ উন্নয়ন তহবিল, তারা কিছু কিছু জায়গায় প্রযুক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে সামাজিক সুরক্ষা বেষ্টনীকে আরও এফিসিয়েন্ট করার জন্য চিন্তা করছে। সেটা যদি ওনারা অপচয়টা কমানো, লিকেজটা কমানো, এফিসিয়েন্সি বাড়ানো, এবং তাইলে আর কিছু কিছু জায়গায় আমাদের ভুল জায়গায় সামাজিক সুরক্ষা বেষ্টনী চলে যাচ্ছে। এটা বয়স্ক ভাতা হতে পারে, বিধবা ভাতা হতে পারে, মুক্তিযোদ্ধা ভাতা হতে পারে, এগুলাকে একটু রিভিউ করা গেলে পরিকল্পনা কমিশন ইতিমধ্যে চিন্তা করছে তারা একটা হার্ড নাট রিভিউ করবে। তো সেই রিভিউটা যদি হয়ে যায়, তারা যদি ওখান থেকে অপচয়টা বাঁচাতে পারে কিছু, তাহলে কৃষক কার্ড আর ফ্যামিলি কার্ড এই দুইটা তো আসলে ওই মানে বৃহত্তর সামাজিক সুরক্ষা বেষ্টনীরই একটা অংশ, হয়তো পেরে যাবে, আর না হলে তো কিছুটা মানে পাবলিক বরোয়িং বাড়াতে হবে। ঘাটতি পূরণের জন্য যে অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে, তার মধ্যে ব্যাংকিং খাত থেকে আমি যদি ভুল না করি 1,12,000 কোটি টাকা, এবং সেটি গত অর্থ বছরের চেয়ে 6,000 কোটি টাকা কম। ব্যাংক খাতের যে অবস্থা, ধরেন ইসলামী ব্যাংকের কথাই যদি বলি, ইসলামী ব্যাংক নিয়ে গত কিছুদিন ধরে যা চলছে, মানুষের তো ব্যাংকিং খাতের উপরই এক ধরনের আস্থাহীনতা তৈরি হচ্ছে, সেইটি সরকারের উপরও প্রভাব ফেলবে না? অবশ্যই ফেলবে। একটা তো হচ্ছে ধরেন সরকার তো বড় করে যে ডেফিসিট ফাইন্যান্সিং যেটা করে অর্থ বিভাগের মাধ্যমে, সেটা তো করে ধরেন ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, সঞ্চয়পত্র। ওইখানে দেখেছেন আপনি অতীতেও ব্যাঙ্কগুলা মনে করে একটা সেফ হ্যাভেন। তাদের যে সমস্ত ব্যাংক প্রফিট করেছে, তাদের প্রফিটের একটা বিরাট অংশ এসছে, যদিও এটা ব্যাংকিং ইজ নট মেন্ট ফর ইট, কিন্তু ওই ট্রেজারি বন্ডে, সরকারি বন্ডে, হাই ইল্ড বন্ডে ইনভেস্ট করে। তো সেই টাকাটা পাওয়া হয়তো খুব একটা কঠিন হবে না, কিন্তু যেটা কঠিন হবে তার থেকে বেশি, যেহেতু অতীতেও করেছে, এই বছরও কিন্তু তারা 1 লক্ষ কোটি টাকা তাদের বরাদ্দ ছিল, টাকা ব্যাংকিং খাত থেকে নিবে, তারা 9 মাসে 1,04,000 কোটি টাকা নিয়ে নিচ্ছে, এবং আরও নেওয়ার একটা সূত্র তৈরি হয়েছে আরও 3 মাসে। সো আমরা পুরোপুরি জানবো সম্পূরক বাজেট, পুরোপুরি যখন পিকচারটা পরিষ্কার হবে আমাদের কাছে। সো সেই ক্ষেত্রে ওইটার প্রবলেম হবে না। যেটা হবে যে আপনি অলরেডি খেলাপি ঋণ, বৃহত্তর ঋণ গ্রহীতারা টাকা মেরে দিয়েছে, কিংবা টাকা নিয়ে নিয়েছে, কিংবা টাকা ফেরত দিচ্ছে না, তার ফলে ক্ষতিটা কি? মানে অর্থনীতির মোস্ট উৎপাদনশীল খাত এসএমই এবং মাইক্রো এন্টারপ্রেনার, তারা বঞ্চিত হবে, তারা ঋণ পাবে না, তারা টাকা পাবে না। তাহলে তারা কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করবে, তারা কিভাবে দারিদ্র্য গুছাবে? তো বৃহত্তর অর্থনৈতিক যে সমঝোতা এবং সমাধান, সেই পথটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। আমাদের তো তারল্য নাই, 62টা ব্যাংকের দায়ভার বহন করছে মাত্র 10টা ভালো ব্যাংক, 36টা এনবিএফআই দায়ভার বহন করছে মাত্র 4টা এনবিএফআই। এটা টু মাচ। ওইতে বইতে পারে না নদী আর জলভার, অথচ অন্যদিকে মাঠে মাঠে ধান ধরে না কোয়ার, তাই না? সো নদীতে আর জল বইবার মতো শক্তি লাগবে, সক্ষমতা লাগবে। সেই ক্ষেত্রে জনপ্রশাসনের সক্ষমতা, রাজনৈতিক সরকারের সক্ষমতা এবং বুদ্ধিদীপ্ত ব্যবহার, আর সবার উপরে হচ্ছে এথিক্যাল কমিটমেন্ট, যে আমি রাষ্ট্রের স্বার্থের কাছে ব্যক্তি স্বার্থ জলাঞ্জলি দিব না। এই এথিক্যাল কমিটমেন্ট কি প্রতি বছর বাজেট বাড়ায়, সংখ্যা বাড়িয়ে এথিক্যাল কমিটমেন্ট তৈরি করা সম্ভব? সম্ভব না। কিন্তু মাছের মাথার মতো যদি উপরের ব্যক্তি, আমরা অতীতে দেখেছি বিশেষভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, তার ব্যক্তিগত সততা ব্যাপকভাবে তার দলকে প্রভাবিত করেছিল। তারপরে কিছুটা আমাদের অবচয়ন ঘটেছে, ডেপ্রিসিয়েশন,
এবং বিগত সরকারের সময় বেশ ডেপ্রিসিয়েটেড হয়েছে। তো এখন যদি ফেরত উনি আনতে পারেন সবাইকে নিয়ে, কঠিন কাজ, সুকঠিন কাজ, যদি পেরে যান আমরা আগে এগোবো, নাহলে পিছিয়ে যাব। একটু আশা করতে তো দোষ নেই। একটু 2-3টা খাতোয়ারি মন্তব্য জানতে চাই। স্বাস্থ্য এবং শিক্ষা, এই 2টা খাতে এবার আগের তুলনায় বেশ ভালো রকম বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু আমরা স্বাস্থ্য খাতের যে দুর্নীতির কথা শুনি, দিনের পর দিন একটা যন্ত্র এসে বাক্সবন্দি থাকে, আবার একই সাথে বছর শেষে টাকা ফেরতও যায়। তাহলে শুধুমাত্র বরাদ্দ বাড়িয়ে কি আসলে স্বাস্থ্য খাতের উন্নয়ন করা সম্ভব যদি সুশাসন নিশ্চিত করা না যায়? সম্ভব না। সুশাসনের চাইতে দরকার দক্ষতা, প্রকল্প প্রণয়ন, রাইট প্রকল্প প্রণয়ন। কারণ কি, ওই যে ফেরত যায় কেন টাকা? দুর্নীতি হচ্ছে, ভুল ওষুধ হচ্ছে। সরকারি খাতের যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইডিসিএল, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, ওইটা একটা রিভিউ হয়েছিল আজকের থেকে প্রায় ধরেন 15-20 বছর আগে। সেইটা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটা। তো এগুলো তো প্রমাণ দিয়েছে। সরকারি হাসপাতাল, আপনি জানেন স্টাডিতে বেরিয়েছে যে স্বাস্থ্য খাতের যে খরচ ব্যক্তির, তার 77%, আগে ছিল 74%, সর্বশেষ জরিপে দেখা গিয়েছে, এশিয়া ভিত্তিক জরিপ, 77% আসে ব্যক্তির পকেট থেকে। দ্যাট মিনস আসলে স্বাস্থ্য খাতের বরাদ্দ মূলত যায় হসপিটাল করতে, তারপরে হচ্ছে মানে কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে, আর আমরা যেটা পাই সেটা হচ্ছে দুর্বোধ্য ভাষা একটা প্রেসক্রিপশন। ওইটা সরকারি হাসপাতাল হলেও বেশিরভাগ সময় প্যারাসিটামলের বেশি কিছু পাই না, ওই বাইরে থেকে কিনে আনতে হয়। হাসপাতালগুলোতে দেখবেন ওই যে 77% ব্যক্তির পকেট থেকে যাচ্ছে। আমরা আরেকটা স্টাডির প্রিভি ছিলাম যে প্রতি বছর মানে চিকিৎসার কারণে, মানে যেগুলো হচ্ছে ক্যান্সারের মতো চিকিৎসা কিংবা অত্যন্ত কঠিন রোগের চিকিৎসায় 60 থেকে 70 লক্ষ লোক তারা দারিদ্র্য সীমার নিচে চলে যায়। এমনও আমরা দেখেছি স্টাডিতে, হ্যাঁ, এমনও আমরা দেখেছি যে রাজরোগের কারণে, অত্যন্ত কঠিন রোগের কারণে একটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে, একদম নিশ্চিহ্ন। সো এইগুলা যদি সরকার আস্তে আস্তে টেক কেয়ার না করতে পারে, এবং সরকার টেক কেয়ার করতে চায় কিন্তু এত দুর্নীতি, আর ওটা তো শিক্ষিত মহল, এটা হচ্ছে ঘোড়া আগে না গাড়ি আগে জানি না আমরা। কারণ আপনি দেখবেন বাংলাদেশে চিকিৎসকদের বেতন সবচেয়ে কম, অথচ চিকিৎসক হওয়া এত কঠিন। একমাত্র আমাদের চিকিৎসা বিভাগেই কিন্তু সবগুলো একটা কম্পিটিটিভ এক্সামের ভিতরে ঢুকিয়ে ফেলেছে ডাক্তার হওয়াটা সঙ্গতভাবে। সারা পৃথিবীতে, আমেরিকাতে তো এমক্যাডের পরীক্ষা দেওয়া নেক্সট টু ইম্পসিবল, ইন্ডিয়াতে মানে ইম্পসিবল ধরতে পারেন। 99% নাম্বার না পেলে কোনো সরকারি মেডিকেল কলেজে আপনি চান্স পাবেন না ভারতে, 99%। সো আমাদের তো মোটামুটি এসে গেছে, কিন্তু চিকিৎসকের বেতন কম, সবচেয়ে কম মূল্য আমার মনে হয় এই রিজনে। অথচ আমাদের স্বাস্থ্য খাতের সবচেয়ে দুর্নীতির মধ্যে একটা, এবং স্বাস্থ্য খাতের বাজেট ফেরতও যায়। সেক্ষেত্রে আমরা যদি কিছুটা করতে চাই, এফিসিয়েন্সি আনা, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এবার মাননীয় অর্থমন্ত্রী তার বক্তৃতায় কিছুটা কাভার করেছেন। সেখানে এই মডেলটা অনেক আগেই আমাদেরকে বিশ্বব্যাংক ট্রাই করতে বলেছিল। আমরা বিগত সরকারের সময় একটু লঞ্চ করার চেষ্টা করেছি, বিভিন্ন পলিটিক্যাল কারণে পারি নাই। ওই যে পাবলিক হসপিটালগুলোতে কিছু প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ করে দেওয়া, এবং বড় বড় হসপিটালগুলোকে মানে এটাকে বলে হাব অ্যান্ড স্পোক, গ্রামের হসপিটালগুলো হবে কিছু কিছু হসপিটাল রেফারেল হসপিটাল, ক্রিটিক্যাল ডিজিজের জন্য শুধু ঢাকা পাঠাবে। ওই হসপিটালগুলোকে বিশেষায়িত হসপিটাল করা হবে। ঢাকার হসপিটালগুলোতে স্পেশালাইজড রোগী ছাড়া, রেফার্ড রোগী ছাড়া কোনো রোগীকে তারা এন্টারটেন করবে না। এই একটা মডেল নিয়ে আমরা অনেক আগেই কাজ করছি। এবার আমি খুব খুশি হয়েছি বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী সেটাকে নিয়ে এসছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একসাথে মিলে। দুর্নীতি হচ্ছে আপনি জানেন, জবাবদিহিতার অভাব আপনি জানেন, তারপরে বাজেট ফেরত যাচ্ছে আপনি জানেন। ওই অ্যাগেন আপনাকে উত্তর হবে আমার কিছুটা সাহিত্যপ্রেমিক মতো উত্তর আর কি, সেটা হচ্ছে দোয়া করছি ভালো হোক, মানুষগুলো ভালো হয়ে যাক। শিক্ষা খাতের বাজেট কেমন দেখলেন? শিক্ষা খাতের বাজেট বাড়ানো হয়েছে ভালো। এটা তো শিক্ষা এবং স্বাস্থ্য, শিক্ষিত জাতি, গুণগত শিক্ষিত জাতি আর সুস্থ জাতির তো মানে বিকল্প হয় না, তাই না? জাতি গঠনের প্রধান পাদপীঠ হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। আজকে কেন আমাদের
সামাজিক সুরক্ষা বেষ্টনী এত বড় করার পরেও আমরা পারছি না, কারণ আমাদের মানে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে পারছি না বলে মানুষ BMA পাশ করে চাকরি পাচ্ছে না, প্রচ্ছন্ন বেকারত্বের সৃষ্টি হচ্ছে। এক, দুই হচ্ছে আমাদের ভুল চিকিৎসার জন্য তা সন্তান বিকলাঙ্গ হচ্ছে, মানুষ মস্তিষ্কজনিত বিভিন্ন সমস্যায় ভুগছে, কঠিন কঠিন রোগ হচ্ছে। তারপরে দুর্নীতির কারণে আমাদের অতিরিক্ত কীটনাশক ব্যবহারের জন্য কোনো জবাবদিহিতার কারণ জবাবদিহিতা নেই বলে আমাদের মধ্যে প্রচুর দেখছেন না আপনি কীটনাশক ব্যবহার হচ্ছে, ওই পণ্য খেলেই ক্যান্সার হচ্ছে। আমি PG হসপিটালের ক্যান্সার বিভাগের প্রধানের সাথে একদিন প্রাতঃভ্রমণ করলাম, পুরা কয়েকটা রাউন্ড দিলাম। উনি বললেন আমাদের যে ক্যান্সার সবচেয়ে বড় বর্ধিষ্ণু রোগ হচ্ছে ক্যান্সার। এখন বিগত সরকারও 8টি ক্যান্সার হসপিটাল তৈরি করার জন্য বাজেট বরাদ্দ করেছিল লাস্ট বাজেটে বিগত সরকারের। তারপর কেন অন্তর্বর্তীকালীন সরকার? হ্যাঁ, না, রাজনৈতিক সরকার। তখন সবচেয়ে বর্ধিষ্ণু একটা ডিজিজ হচ্ছে এখন ক্যান্সার আমাদের। তার কারণ খাদ্যে যে ভুল সার ব্যবহার করা হচ্ছে, ভুল কীটনাশক ব্যবহার হচ্ছে, ব্যালেন্সটা রাখতে পারছে না, ওইটার থেকে এসে আমাদের ক্যান্সার হচ্ছে, বিভিন্ন স্কিন ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার যেগুলা খাদ্যাভ্যাস থেকে, ভুল খাদ্য থেকে সৃষ্টি হচ্ছে। তো এই কারণে সবগুলো জিনিসে কিন্তু আলটিমেটলি একটি জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা, জবাবদিহিতামূলক রাজনৈতিক ব্যবস্থা সৃষ্টি করার সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। জাতি গঠনের কথা বলছিলেন, শিক্ষা এবং স্বাস্থ্য গুরুত্বপূর্ণ অর্গান নিঃসন্দেহে, তার সাথে আরেকটা অর্গান খুবই গুরুত্বপূর্ণ, সংস্কৃতি। বাংলাদেশের নানান রকম, অনেকে বলেন বাংলাদেশে একটা ডানপন্থার উত্থান হয়েছে কিংবা এক ধরনের এক্সট্রিমিজমের অস্তিত্ব দেখা যাচ্ছে, এবং এইটাকে কাউন্টারফাইট করার জন্য আবহমান বাংলা সংস্কৃতি যেটাকে আমরা বলি, সেই সংস্কৃতি চর্চা গুরুত্বপূর্ণ অনেকে মনে করেন। সংস্কৃতি খাতে বাজেট, সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট 825 কোটি টাকা, মোট বাজেটের 0.8%। সংস্কৃতি খাতটা কি এক ধরনের চিন্তার বাইরে থেকে যাচ্ছে? ইয়েস এন্ড নো अगेन। ইয়েস হচ্ছে আপনি সংস্কৃতি মন্ত্রণালয় তো বাজেট ব্যবহারই করতে পারে না। সংস্কৃতি মন্ত্রণালয় হচ্ছে মফস্বলের গ্রামের যে আছে না, তার বাবা আমার বাবার বন্ধু ছিল, এই জন্য ওই গ্রামের স্কুলের গ্রামের কৃষকের ছেলেটা আমার বাসায় এসে বসছে। আমরা কিন্তু ডাইনিং টেবিলের জন্য ও যখন বসে আমার বাবা কিন্তু ওকে আদর করে ডাকে, কিন্তু আমরা কেউ পছন্দ করি না। ওই যে গ্রামের কোন চাচার, যাকে চাচাকে চিনি না আমি, আমার বাবার সহপাঠী ছিল, তার ছেলে। সংস্কৃতি মন্ত্রণালয় হচ্ছে একটা গ্রামের গরিব আত্মীয়র মতো। সো এটা অবহেলিত। দ্বিতীয় হচ্ছে সংস্কৃতির, এখন তো ক্রিয়েটিভ সেক্টর, এই প্রথমবার একটা ক্রিয়েটিভ সেক্টরের নাম আমরা শুনলাম, ক্রিয়েটিভ ইকোনমি বলছে, ক্রিয়েটিভ ইকোনমি। তো সেই ক্ষেত্রে আমরা তো অবশ্যই স্বাগত জানাই, অভিনন্দন জানাই। কিন্তু আপনি কিন্তু যখন সংস্কৃতির কথা বলবেন, যখন সাংস্কৃতিক আন্দোলনের কথা বলবেন, দুইটা বিষয় বলতে হবে আপনাকে। মাও জেতুংয়ের সাংস্কৃতিক বিপ্লব, সে এত বড় একটা বিপ্লব করার পরেও যাতে বিপ্লবের ফলাফল মানুষ ধারণ করে এবং বিপ্লবের মতাদর্শ থেকে যদি বিচ্যুত হয়, মানুষ যাতে রুখে দাঁড়ায় সামাজিকভাবে, সেটার জন্য উনি সাংস্কৃতিক বিপ্লব করেছিলেন মাও জেতুং। আমাদের এখানে যে এই স্বাধীনতার পর থেকে বছর পরম্পরায় সামাজিক যে অবক্ষয় হয়েছে, মানুষ নামাজ পড়ে মসজিদের বাইরে এসে মিথ্যা কথা বলে, এটাকে আলাদা করে ফেলেছে, ফায়ারওয়াল করে ফেলেছে। এখন সামাজিক একটা বিপ্লব না করে সমাজের প্রভুরা যদি জোর করে দাঁড়িয়ে না যায়, আমাদের সংস্কৃতি আন্দোলনকারীরা, আমাদের মিডিয়া যারা রয়েছেন, আপনারা সবাই মিলে যদি একটা সত্যিকারের নিখুঁত সামাজিক আন্দোলন না করি, যেটা রাজনীতিবিদদের দুর্নীতির থেকে মুক্ত করার জন্য যথেষ্ট ঢাল তৈরি করবে, 69-এর সেই গণ আন্দোলনের মতো, 71-এর পাদুপীঠ যেটা রচনা করেছিল আমাদের এই 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 দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে, সেটা ছাড়া তো শুধু সরকারি বরাদ্দ দিয়ে আপনি আমাদের সংস্কৃতিকে কীভাবে রক্ষা করেন, আমাদের রবীন্দ্রনাথকে কীভাবে রক্ষা করবেন। আপনাকে একটু কথা বলতে চাই, দুঃখ আমার মনে, হৃদয়ে রক্তকরণ হয়েছে আমার। আমি অনেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জিজ্ঞেস করেছিলাম, যেদিন মিউজিকের টিচার নিয়োগদানের বন্ধ করা হয়, যেদিন মেয়েদের স্কুলে ক্রীড়া শিক্ষক বন্ধ করা হয়, সেই দিন ওই সিদ্ধান্তটা যেই ক্যাবিনেট বৈঠকে নেওয়া হয়েছিল, কারা কারা উপস্থিত ছিলেন। আপনাকে বলতে চাই ভাই, তাইলে আমাদের সাংস্কৃতিক
সংস্কৃতি আগাবে না। সংস্কৃতির সাথে যেটা জড়িত সেটা হচ্ছে আমাদের সামাজিক মূল্যবোধ, সেইটা হচ্ছে আমাদের মুক্ত চিন্তার বাহক। সেইটাকে গড়ে তোলার জন্য কুপমণ্ডকতার বিরুদ্ধে, কুসংস্কৃতির বিরুদ্ধে যেই সমস্ত প্রতিষ্ঠান এনকারেজ করেছে এই সমস্ত অন্ধ চিন্তাকে, বৈকল্য চিন্তাকে, তাদেরকে যদি না হটাই আমরা সামাজিক আন্দোলনের মাধ্যমে ঘরে ঘরে, পাড়ায়, মহল্লায়, আমরা কিন্তু শুধু 825 কোটি টাকা কেন 8,250 কোটি টাকা বরাদ্দ দিয়েও বাঙালির সংস্কৃতিকে রক্ষা করতে পারবো না। মানে মগজের চিন্তায় পরিবর্তন আনতে হবে, চিন্তাশীলতার একটা বিষয় আছে। আপনি ওই সময় আমরা আলোচনা করছিলাম মন্ত্রণালয়গুলো চিন্তা করার কেউ নাই, মন্ত্রণালয়গুলো অপারেশনাল মন্ত্রণালয় হয়ে গেছে। সেটাও কি আমাদের এই যে সামগ্রিক বাজেটের যে সফল না হওয়ার একটা কারণ কিনা? ইয়েস, এবং এটা গেল সরকারের সময় অনেক বেড়েছে কেন? সরকার একটা সেন্ট্রালাইজড হয়ে গেছিল, কন্ট্রোল ইকোনমির মতো, ধরেন স্টালিনের সরকারের মতো, তৎকালীন রাশিয়ার। সো এই কারণে যদিও তারা গণতান্ত্রিক সরকার বলতো, মানে বাক্স ইউজ টু স্টপ উইথ ওয়ান লেডি অর ওয়ান প্রাইম মিনিস্টার। সো সেই ক্ষেত্রে এটা 20 বছরের মতো চলেছে, কিংবা 17 বছরের মতো চলেছে আক্ষরিক অর্থে। তো সেই ক্ষেত্রে সচিব মহোদয়দেরকে বলা হতো আপনি আপনার কাজ করেন, আমরা কথা বলছি। সো সচিবদেরকে যদি চিন্তা করতে না দেওয়া হয়, কিংবা এত বড় একটা মন্ত্রণালয়ে আইএমইডি আছে আমাদের, আপনি জানেন অত্যন্ত ভালো একটা বিভাগ অর্থ মন্ত্রণালয়ের, তাকে যদি কাজ করতে না দেওয়া হয়, সে যদি কোনো প্রতিবাদ করে অপচয়ের, কিংবা প্রকল্প ব্যয় কমানো যেত, কিংবা প্রকল্পের অপচয় কমানো যেত, তারটা যদি কেউ না শুনে, তাহলে কিভাবে হবে? সুতরাং একটা ওয়ার্কিং মিনিস্ট্রি করা হয়েছিল, আপনার মনে আছে, 6টা মিনিস্ট্রিকে নিয়ে তাদেরকে বলা হয়েছিল ওই মিনিস্ট্রির লোকগুলোকে বাইরে বদলি করা হবে না। পরে হঠাৎ করে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে, শিশু ও নারী মন্ত্রণালয় থেকে এনে বানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব বানিয়ে দিল, অর্থ সচিবের ট্রান্সফার করে দিল, বাণিজ্য সচিব ট্রান্সফার করে দিল। আমরা ইদানিংকালেও দেখেছি বাণিজ্য মন্ত্রণালয়ের একটা বদলি, হঠাৎ করে কার আত্মীয় কার কী ঘটনা, হঠাৎ করে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এনে একজন লোককে বসিয়ে দিল। এখন হচ্ছে প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর এবং আন্তর্জাতিকীকরণের যুগে, বিশ্বায়নের যুগে বাণিজ্য বশতে লক্ষ্মী। তো বাণিজ্যের প্রত্যেকটা স্টেপ আমাদেরকে চিন্তা ভাবনা করে নিতে হবে। যেমন অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, এই যে 6টা মিনিস্ট্রি বলা হয়েছিল, তাদেরকে তাদের ব্যবস্থাপনায় আমাদেরকে চরম একটা অপটিমাইজ করতে হবে। এই জন্য দাতা গোষ্ঠীর সাহায্য নিয়ে হোক, কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে হোক, আমাদেরকে একটা এফিশিয়েন্ট মিনিস্ট্রি তৈরি করতে হবে এবং সরকারের আকার নিয়ে চরমভাবে ভাবা শুরু করা উচিত। এই 9,38,000 কোটি টাকা বলুন, আর 7,90,000 কোটি টাকা ছিল আগের বারের বাজেট, সেইটার তো আমরা গুণগত মান বজায় রেখে, বিতর্কের ঊর্ধ্বে রেখে টাকা ব্যয় করতে পারি না। তো সেই ক্ষেত্রে সরকারের অপটিমাইজেশন দরকার। অপটিমাইজেশন মাস্ট অলসো ইনক্লুড যে কয়টা মন্ত্রণালয় হবে শুধু তা না, কোন মন্ত্রণালয়ে কীভাবে নিয়োগ হবে, সরকারি কর্মকর্তা নির্বাচন কিভাবে হবে, নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তির নিয়ন্ত্রণ কিভাবে হবে, এবং তাদেরকে আমরা কিভাবে জবাবদিহিতার আন্ডারে আনবো। আপনার 2-3টা শব্দে একটা প্রশ্ন মনে পড়লো আমার। আপনি বলছিলেন কন্ট্রোল ইকোনমির কথা, নিয়োগের কথা। ব্যাংকিং সেক্টর বাংলাদেশের অর্থনৈতিক অন্যতম একটা স্তম্ভ। সেই ব্যাংকিং সেক্টরকে রেগুলেটরি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কি স্বাধীন? বাংলাদেশ ব্যাংক স্বাধীন কাগজে পত্রে, আবার এখানে নিয়ে একটা বিতর্ক আছে। আমরা যারা ডিকোকের সেন্ট্রাল ব্যাংকিং পড়েছি, উল্টো দিকে ধরেন ডক্টর রঘুরাম রাজানের আরবিআইয়ের গভর্নর থাকার পরে উনি একটা বই লিখেছেন, বিখ্যাত বই। সো সেইটা অনুসারে কতটুকু স্বাধীনতা পাবে তৃতীয় বিশ্বের একটি দেশের, কিংবা প্রয়োগ করা উচিত, সেটা যেমন সত্য, কিছু কিছু ক্ষেত্রে মনিটারি পলিসির ক্ষেত্রে তার পুরো স্বাধীনতা থাকা উচিত। আবার ফিসকাল পলিসি, মনিটারি পলিসির যে কনভার্জেন্স হবে, ফিসকাল পলিসিগুলো যেহেতু অর্থ মন্ত্রণালয় হ্যান্ডেল করে, আমাদের মতো দেশে যদি বাজেটারি প্রসেস থেকে, ব্যবস্থাপনা, ফিসকাল ম্যানেজমেন্ট থেকে উপকার পেতে হয়, দুই পক্ষের সাথে একটা কনভার্জেন্স হতে হবে। তবে অফকোর্স দক্ষতা বৃদ্ধি, সক্ষমতা, কেন্দ্রীয় ব্যাংক, মনিটারি পলিসি, ব্যাংকিং সুপারভিশন, সেই ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। সেটা করছে না তারা, বিভিন্ন কারণে করছে না। একটা কারণ হচ্ছে ব্যাংকিং বিভাগ
যেটা বিএনপি তার মানে নির্বাচনী ইশতেহারে বলেছিল তারা রাখবে না, কিন্তু এখনো পর্যন্ত রেখে দিয়েছে, একটা হতে পারে। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্তৃত্ব পুরোপুরি বাংলাদেশ ব্যাংকের হাতে তুলে দিতে হবে, এবং মনিটারি পলিসি প্রণয়ন এবং বাস্তবায়ন এবং ব্যাংক সুপারভিশন টোটালি বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে থাকতে হবে। কর ব্যবস্থাপনা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের একটা উদ্যোগ ছিল, নীতি এবং বাস্তবায়ন, এইটা দুটো আলাদা অর্গান করবে, সেই দিকটা আপনি কিভাবে দেখেন? সেইটাও কি? আমি পক্ষে না কেন জানেন? কারণ আমি অনেকগুলো প্রকল্প করেছি বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে, তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের তত্ত্বাবধানে, আর হচ্ছে সর্বশেষটা করলাম যুক্তরাজ্য সরকারের তত্ত্বাবধানে। সো সেগুলোর প্রেক্ষিতে বলছি যে আমাদের আইআরডি আছে, ইন্টারনাল রিসোর্স ডিভিশন, আমাদের ইআরডির মতো। ইআরডি ইজ ভেরি এফিসিয়েন্টলি ওয়ার্কিং, কিন্তু আমাদের আইআরডিটাকে যদি পূর্ণ সচিবালয়ের মতো চালাতে পারতাম, তারাই পলিসি প্রণয়ন করত, আর আমাদের এনবিআর হতো টোটালি অপারেটিং অর্গান। আপনি দেখেন আমাদের এনবিআরে প্রচুর ভালো মানে কর্মকর্তা রয়েছেন, প্রচুর মেধাবী, আই টেল ইউ, বাংলাদেশ ব্যাংকের মতো। তাদেরকে অপারেট করতে দেয় না, তারা উচ্চ পর্যায়ে যাইতে গেলেই, গ্রেড 1 হতে গেলেই তাদেরকে তখন রাজনৈতিক প্রাধিকার, রাজনৈতিক প্রাধান্য তাদেরকে পেয়ে বসে। তারা ওই যে বিচারের মানে নিবৃত্তে কাদের মতো, কিংবা বিচারের দেবী একটা যে অন্ধ থাকতে হয়, ওই অন্ধত্ব বরণ করে ফেলে তারা। কারণ তারা মনে করে রাজনৈতিক স্বার্থ রক্ষা না করলে আমি আর গ্রেড 1 থেকে সচিবে যাইতে পারবো না। সো রাজনৈতিক স্বার্থ থেকে মুক্ত হয়ে তারা যদি কাজ করতে পারেন, অবশ্যই আইআরডি এবং এনবিআর দুইটা যদি আলাদা রেখে যায়, মিনিস্টার অফ ফাইন্যান্সের আন্ডারে থাকুক দুইটা সচিবালয়, তাহলে আমার কিন্তু এই পলিসি একটা আর বাস্তবায়ন একটা করতে হয় না। এনবিআরের প্রত্যেকটা কর্মকর্তা জানে, যদি দুর্নীতিগ্রস্ত না থাকতো ওরা, প্রত্যেকটা কর্মকর্তা জানে এনবিআরকে যদি সাধারণ জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া যায়। এবং আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রকল্প ছিল ইকোনমিক করিডোর, আরেকটা প্রকল্প ছিল গ্রোথ সেন্টার। আপনি দেখবেন অনেক গ্রামগুলোও কিন্তু বর্ধিষ্ণু গ্রাম, ওখানে কৃষকরাও কিন্তু বিরাট কৃষক, সারপ্লাস কৃষক, ওখানে কিন্তু অনেক বেশি ট্রেডিং হয়। আপনি যশোরের নোয়াপাড়া একটা বিরাট বর্ধিষ্ণু এলাকা, কিন্তু ঝালকাঠি একটা জেলাও না, এখন জেলা হয়েছে, যে বর্ধিষ্ণু একটা নৌবন্দর ছিল। আপনার গোয়ালন্দের কথা মনে আছে কিনা, জীবনানন্দ দাশের যদি লেখাটাকা পড়েন, সেই ক্ষেত্রে ওরা কিন্তু একটা গ্রোথ সেন্টার ছিল। তারা কিন্তু উপজেলা ছিল না অনেকগুলা, কিন্তু বাজার ছিল, হাট বাজার ছিল। তো এইগুলো ওয়ার্ল্ড ব্যাংক চেষ্টা করেছে ফেরত আনার জন্য। এই গ্রোথ সেন্টারের কাছাকাছি যদি কর প্রশাসনকে নিয়ে যাওয়া যায়, ন্যূনতম যদি নৈতিকতা নিশ্চিত করা যায়, এবং কর প্রশাসনের যদি সক্ষমতা বৃদ্ধি করা যায়, আমি তো মনে করি এই ভাগ করারও দরকার নেই। যাদের কথা বললেন, এরা তো একটা সাধারণ মানুষের শ্রেণী, সমাজে যারা উচ্চ আয়ের শ্রেণী, উচ্চ মানে অনেক উচ্চ ব্যবসায়ীরা, সেই ব্যবসায়ীরা একদিকে অভিযোগ করেন যে আমরা যারা ট্যাক্স দেই, যারা ট্যাক্স দেয় না তাদের ট্যাক্সটাও আমাদের কাছ থেকে সরকার নিয়ে নিচ্ছে। আবার সরকার বলছেন যে তারা অনেক ট্যাক্স ফাঁকি দেন। এই জায়গার চেক অ্যান্ড ব্যালেন্সটা কীভাবে সম্ভব? দুটোই সত্য, আপনার কথা ভয় বললাম না, ইয়েস এন্ড নো। দুটো সত্য কেন? একটা সত্য হচ্ছে হাই ট্যাক্স রিজিমে, ওটা আমরা বই পড়েছিলাম, মাসগ্রেভের পরে মাসগ্রেভ নিজে একটা বই লিখেছে পাবলিক ফিনান্সের উপরে, সেগুলো 101 কোর্স পাবলিক ফিনান্সের, যে বেশি ট্যাক্স দিলে মানুষ ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করবেই। আমরা তো নিজেরা যাইও না, আমাদেরকে যে অডিটে ফেলে আমাদের ট্যাক্স অ্যাডভাইজারদের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করি। আপনি জানেন কোথায় কী আলোচনা হয়, কি চলে আসছে। এক, দ্বিতীয় হচ্ছে ওই যে বলছেন আমাদের উপর দিয়ে ট্যাক্স নেওয়া হয়, কারণ অনেকের যারা রাজনৈতিকভাবে ক্ষমতাবান, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ভোগ করেন, তারা ট্যাক্স না পার পেয়ে যান। অনেক মিডিয়া মালিক, অনেক ক্ষমতাধর ব্যক্তি, অনেক যে নেক্সাস আছে সমাজে, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী, সেই নেক্সাসের ফলে তারা করেন, কর অবকাশ বোধ করেন। আমি তো মাননীয় এনবিআর চেয়ারম্যানের সামনে বসে যখন সময় কাটাচ্ছিলাম, কিছুটা আলাপ করছিলাম, ওই সময় মহামান্য রাষ্ট্রপতির দপ্তর থেকে ফোন এসছে, মহামান্য রাষ্ট্রপতি ফোন করেছেন তার এলাকার একটা লোককে মানে মওকুফ করে দেওয়ার জন্য, মানে কর। তো সুতরাং কিভাবে মানে আমাকে ওই তৎকালীন উনি ভালোই ছিলেন এনবিআর চেয়ারম্যান, বলছে আমার ঘাড়ে কি দুইটা মাথা মামুন ভাই? এই গল্পটা কবের কথা বলছেন? আমি এই ধরেন 7-8 বছর আগের কথা বলছি।
সামগ্রিক আলোচনাটা একটু র্যাপ আপ করি তাহলে। এই আপনি যে সম্ভাবনা এবং সংখ্যাগুলোর কথা বললেন, তার বিবেচনায় এই বাজেট সাফল্যের জন্য এই সরকারের সামনে মোটা দাগে চ্যালেঞ্জ কি কি? প্রবাসী আয়টাকে নিরবচ্ছিন্ন রাখা, রপ্তানিকে উৎসাহিত করা, ব্যক্তি খাতকে কোথায় কোথায় প্রণোদনা দেওয়া যায়। আপনি করের কথা বললেন, আপনি যেই ব্যক্তি ব্যক্তিগত পর্যায়ে পেশাজীবী হোক আর ব্যবসায়ী হোক আর উদ্যোক্তা হোক, বিগত 20 বছরে 20 কোটি টাকা ট্যাক্স দিয়েছে নিজস্ব পকেট থেকে, সেই ব্যক্তি কি রাষ্ট্রীয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে 1, 2, 3 নাম্বার হতে বসার একটা আমন্ত্রণ পেতে পারতো না? সেই ব্যক্তিকে অর্থমন্ত্রীকে বা বাণিজ্য মন্ত্রীর সাথে একবার বিদেশে যে বাণিজ্য চুক্তি সম্পাদনের সময় উপস্থিত থাকতে পারতো না? কোথায় নাই তো। সেই একটা ব্যক্তিকে যদি ডেকে নিয়ে বলতো এনবিআর আপনার কিছুটা ট্যাক্স বেশি দিয়ে দিচ্ছেন, আপনাকে একটা ক্যাশ ভাউচার দিতে চাই আপনাকে, এটা তো হয়নি এখনো। শুরু হোক, দেখেন আপনি। আরেকটা হচ্ছে, সহজে বড় লোকরা তো ট্যাক্স দেয় না। ট্রাম্পের বিরুদ্ধে তো ট্যাক্স ফাঁকির মামলা হয়েছে না? সুতরাং ট্রাম্প কিন্তু এখনও ইরান যুদ্ধকে ব্যবহার করে ক্যাপিটাল মার্কেটে খেলছে বলে বিলাতের ইকোনমিস্ট পত্রিকা তারা অভিযোগ এনেছে। আপনি জানেন এটা, নেক্সাস তো সব দেশে কাজ করছে। তো নেক্সাসের বিরুদ্ধে গিয়ে এটা ধীরে বহে মেঘনা, আস্তে আস্তে করে লক্ষ্যে অবিচল থেকে যেতে হবে। লাস্টের কথাটা বলি, জনাব মরহুম সাইফুর রহমান একটা ট্যাক্স প্ল্যানিং শুরু করেছিলেন। উনি বলেছিলেন এখন ইনসেন্টিভ দেব আমাদের টেক্সটাইল সেক্টরকে, গার্মেন্টসকে, আস্তে আস্তে আমি এইভাবে ওরা যখন নিজের পায়ে দাঁড়াবে, আস্তে আস্তে দে লার্ন টু ফেস দ্য ওয়ার্ল্ড, আমি আস্তে আস্তে ট্যাক্সটা বাড়াবো। এটা থেকে কিন্তু আমরা সরে এসেছি বিভিন্ন রাজনৈতিক কারণে এবং রাজনৈতিক অর্থনৈতিক কারণে। সেটা বোধহয় আবার শুরু করা উচিত। ট্যাক্স প্ল্যানিং একটা ভালো করেছে এনবিআর। কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে আগামী 5 বছর কি হবে এটা বলে দিয়েছে। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে অর্ধবর্তীকালীন সরকার ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে একটু বলে দিয়েছে। এটা একটা ভালো দিক। এটাকে আরও কিভাবে কনসলিডেট করতে পারি, আরও আধুনিকায়ন কিভাবে করতে পারি এবং প্রযুক্তির সহায়তায় আরও জবাবদিহিতামূলক কিভাবে করতে পারি, কার্যকর কিভাবে করতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। আমরাও নিশ্চয়ই সেই প্রত্যাশা করবো। জনাব মামুনুর রশীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই বাজেট বিশ্লেষণ করার জন্য। নিশ্চয়ই আপনার সাথে আরও কথা হবে সামনের দিনে বাজেটের বাস্তবায়ন কীভাবে হয় তা নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, দর্শকদেরকেও। কথা বলছিলাম অর্থনীতি বিশ্লেষক এবং ফাইন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেডের চেয়ারম্যান জনাব মামুনুর রশীদের সাথে। 2026-27 অর্থ বছরের বাজেট কেমন দেখলেন তিনি, তার বিশ্লেষণ শুনলাম। আপনাদের সকলকে ধন্যবাদ পডকাস্ট কথা চলক দেখার জন্য।